স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সচিবালয়ে সাংবাদিকদেরকে জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় দেশের ৬ জায়গায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর। এছাড়া রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ১৮,০০০ পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগ আমলে সংগঠিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামীকাল বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এখন প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে সরকার কি শঙ্কিত? আর এ নিয়েই আমাদের আজকের আলোচনা। অস্থিরতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত? প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট আলতাফ পারভেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। অস্থিরতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত, আপনার পর্যবেক্ষণ বলেন। আসলে প্রশ্ন হলো অস্থিরতা কিভাবে তৈরি হলো, জি, এবং সেটা কিভাবে ঠেকানো যাবে, কতটা প্রস্তুতি আছে। এই তো দেখুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো অন্তর্বর্তীকালীন সরকার। জি, সেটা সাময়িকভাবে ছিল। এই সরকারের শেষে আইনগতভাবে প্রায় পার্লামেন্টারি পদ্ধতিতে পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে নিষিদ্ধ করলো। এখন সেই নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বন্ধে ডাকা হচ্ছে সশস্ত্র বাহিনীকে, সেনাবাহিনী, 18,000 পুলিশ। এখন বিষয়টা তো সশস্ত্র বাহিনীর জন্য কিছুটা বিব্রতকর, কারণ সমস্যাটা তো রাজনৈতিক। আচ্ছা, রাজনীতিক একদল রাজনৈতিক আরেক দল রাজনীতিকে নিষিদ্ধ করেছে। এখন সেইটা বাস্তবায়ন করার জন্য ডাকা হচ্ছে সেনাবাহিনীকে, পুলিশকে। সরকারের বয়স 200 দিন হয়নি, এখনই সেনাবাহিনী ডাকতে হচ্ছে রাজনৈতিক সমস্যার মোকাবেলা। এটা সশস্ত্র বাহিনীর জন্য অস্বস্তিকর, আমার মতে বিব্রতকর এবং ক্লান্তিকর। কারণ 2 বছর দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনী সবে ব্যারাকে ফিরে গেছে, আবারও তাদের ডাক পড়লো। আপাতত 6 জেলায়, ভবিষ্যতে হয়তো আরো লাগতে পারে। এখন প্রশ্ন হলো, এই যে সমস্যা হলো, এবং শুধু সশস্ত্র বাহিনীকে ডাকা নয়, আওয়ামী লীগ তার তৎপরতা চালাবে। এইটা পাল্টা একটা জনসভা জামাত এবং তার সহযোগী 11 দলীয় জোট ডেকেছেন। হ্যাঁ, সহযোগী সংগঠনগুলো, তার মানে পুরো রাজধানী, পুরো দেশ জুড়ে একটা অস্থিরতা তৈরি হলো। আপনি ঠিকই বলেছেন, এই অস্থিরতা ঠেকানো এই তো প্রশ্ন। তো দেখুন, একটা নতুন সরকার এসেছে, নাগরিক সমাজ তো আশা করেছিল এখন স্থিরতা, স্বস্তি, শান্তি। অস্থিরতা তৈরি হয় একটা সরকারের 5 বছরের শেষের দিক। এখন প্রথম বছরেই, প্রথম 2 মাসে যদি অস্থিরতা তৈরি হয়, এটা তো নাগরিক জীবনের দিক থেকে দুর্ভাগ্যজনক। আচ্ছা, মানে সেটা একটা ব্যাপার। আমি মনে করি এই যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে ভরসা করা, তাদের কাঁধে এই অস্থিরতা ঠেকানোর দায়িত্ব চাপিয়ে দেয়া, এইটা কিছুটা অন্যায় হচ্ছে। কারণ এই রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে ফয়সালা করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ বাস্তবায়নের, নিষেধাজ্ঞা বাস্তবায়নের দায়িত্ব তো রাজনৈতিক দলগুলোকে ঠিক করতে হবে যে কি প্রক্রিয়া এটা বাস্তবায়ন করা যাবে। এটা বন্দুক দিয়ে, লাঠি দিয়ে, গুলি দিয়ে এগুলা যে যায় না। আমি কয়েকটা উদাহরণ দিতে চাই। আমি কি একটা পাল্টা প্রশ্ন করি, তারপর আপনার উদাহরণ দেন। আপনি যে বললেন রাজনৈতিকভাবে সমাধান করতে, সেই সুযোগটা কি আছে? না, সেই সুযোগ খুঁজতে হবে। জি, মানে বাংলাদেশের ইতিহাসে তো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা এই প্রথম নয়। জি, জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। আপনার হয়তো মনে আছে, বিগত সরকারের আওয়ামী লীগ আমলে তারেক রহমানের ভাষণ প্রচারেও নিষেধাজ্ঞা ছিল, তাই না? তার মানে এই ধরনের নিষেধাজ্ঞা কি কাজ করে? ওইটা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কি এগুলো কাজ করানো যায়? তা তো যায়। ভারতে RSS 3 বার নিষিদ্ধ ছিল, পাকিস্তানে জামাত ইসলাম বহুবার নিষিদ্ধ ছিল। এইভাবে প্রশাসনিক সিদ্ধান্তে আইন, মানে কোনো রাজনৈতিক দলকে, রাজনৈতিক ধারাকে আসলে ধামাচাপা দিয়ে তো রাখা যায় না। এগুলোর একটা রাজনৈতিক সমাধান খুঁজতে হয়, আমাদেরও সেই সমাধানের দিকে যেতে হবে। প্রশ্ন হলো, এর মানে কি এই যে আওয়ামী লীগের বিগত 15 বছর শাসনামলের যেসব অপকীর্তি, সেগুলার নিষেধাজ্ঞা তুলে দেওয়া? না, তা নয়। একটা হলো রাজনৈতিক অধিকারের ব্যাপার,
আরেকটা হলো ফৌজদারি অপরাধের ব্যাপার। জি। ফৌজদারি অপরাধের তো আইনি ফয়সালা হতেই হবে, এবং সেটা কিছুটা হচ্ছে, সেটা আরো জোরালো করা যায়। কিন্তু ওইটার সাথে যদি রাজনৈতিক অধিকারের প্রসঙ্গ হুম, হুম। মিলিয়ে ফেলা হয়, তাহলে এই ধরনের অস্থিরতা তৈরি হবে, এবং সেগুলা মেটানোর দায়িত্ব যদি বারবার সশস্ত্র বাহিনীর উপর দেওয়া হয়, জি। তাদের জন্য এটা একটা বাড়তি চাপ। এখন যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ছাত্রলীগ এবং যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ যারা সহযোগী সংগঠন তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। হুম। অন্যদিকে ৭১ মানবতা বিরোধী অপরাধের জন্য জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। তো তাদের নিষেধাজ্ঞা উঠে গেছে, অন্যদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল আছে। দুটি রাজনৈতিক দলই বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল। তাহলে একটি দলের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণ কি হলো? কি এমন তারা কাজ করেছেন যে সেই কারণে নিষেধাজ্ঞা উঠে গেল? দেখুন, আমাদের তো এগুলো আইনি চোখ দিয়ে, জি। প্রশাসনিক চোখ দিয়ে হুম, হুম। বা সংবাদপত্রের চোখ দিয়ে দেখলে আমরা বুঝতে পারবো না। আচ্ছা। বাংলাদেশের তো মনে করেন ২০ কোটি মানুষ। হুম। তো কত কোটি পরিবার হবে? ৬-৭ কোটি পরিবার তো হবে, বা ৫ কোটি পরিবার জি। তো আছে বাংলাদেশ। প্রতি পরিবারে আপনি যদি যান, দেখবেন যে হুম, বিএনপির একজন সমর্থক আছে অন্তত, হুম। আওয়ামী লীগের একজন সমর্থক আছে, হয়তো এখন জামাতে ইসলামেরও আছে, জি। বা ইসলামপন্থী কোনো দলের সমর্থক আছে। হুম, তো এখন পারিবারিক, মনে করেন একটা পরিবারে এই ৩ টা রাজনৈতিক ধারার সমর্থক আছে। আপনি কি সেই পরিবারে কোনোভাবে একটা নিষেধাজ্ঞা কায়েম করতে পারবেন? কঠিন। আমি বলব এটা একটা ধস্তাধস্তি হবে, জি। মারামারি হবে, মনোমালিন্য হবে, হুম, অশান্তি হুম। হবে। তো সেরকম জামাতে ইসলামের ৭১ সালে বিরোধিতা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে। হুম, হুম। গণহত্যা করেছে, হ্যাঁ, নারী নানা ধর্ষণ করেছে। ফৌজদারি অপরাধেরও অভিযোগ ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো ফৌজদারি অপরাধের তো বিচার হতে হবে, সেই বিচার তো করার দায়িত্ব ছিল জি। সে পরবর্তী সরকারের। তো সেই সব দায়িত্ব কিন্তু ঠিকভাবে পালিত হয় নাই। আজও ঠিকমতো হয় নাই। মাঝে, মাঝে কিছু বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলোর ভিতর রাজনীতি ঢুকে হুম, পড়েছে। হুম। কিন্তু এর মাঝে যেটা করতে যাওয়া হয়েছে, জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। যে জামাত তো নিষিদ্ধ থাকেনি। কোন জিনিস নিষিদ্ধ করা হলে সেইটা যদি যে তার শক্তি বাড়াতে পারে, তাহলে সেই নিষেধাজ্ঞা থাকে না। আরএসএস ভারতে নিষিদ্ধ ছিল। হুম, হুম। আজকে যারা ক্ষমতায়, বিজেপি পরিবার, তো তারা একসময় ২ টো আসন পেত ভারতের লোকসভায়। এখন ওরা ৩০০ আসন পায়। তো কিভাবে এদের নিষিদ্ধ করে রাখা যাবে? জি। সমাজে যদি কোনো রাজনৈতিক হুম, ধারা হুম। শক্তিশালী থাকে, তো আপনি তো আইনিভাবে তাকে সাময়িক ১ মাস, ২ মাস, ১ বছর, ১০ বছর নিষেধাজ্ঞা দেওয়া যাবে। দেখুন, পশ্চিমে, ইউরোপে নাজিরা নিষিদ্ধ ছিল। মানে নাজিদের কুখ্যাতির তো সীমা নাই। নাজিদের অপরাধেরও সীমা হুম, নাই। হুম। তো নাজিরা কিন্তু এখন আবার নানাভাবে, নানা নামে, নানা প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা ভেদ করে চলে এসেছে। আপনার এটা খারাপ লাগতে পারে, হুম, হুম। আমারও খারাপ লাগে। কিন্তু বাস্তবতা হলো, জি। সমাজে যদি ওই পরিবার পর্যায়ে, পরিবারকে যদি সমাজের হুম, ছোট হুম। ইউনিট ধরি, পরিবারে যদি একটা রাজনীতি, কোনো আদর্শ, কোনো গান, কোনো কবিতা, হুম, কোনো হুম। ভাবাদর্শের দিকে পক্ষপাত থাকে, সেটাকে ঢাকায় সচিবালয়ে বসে তো নিষেধাজ্ঞা দিয়ে রাখা যাবে না। আ আওয়ামী লীগ নিষিদ্ধ। আপনার কি মনে হয় কতদিন এই দলটা আর উপর নিষেধাজ্ঞা থাকতে পারে? দেখুন, এই প্রশ্নের উত্তর দিলে আরেকটু অন্যদিকে তাকাতে ছোট হবে। করে বলেন। জি। দেখুন, শ্রীলঙ্কায়ও বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান জি। হয়েছে আমাদের আগে। নেপালে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। যাদের পরাস্ত করা হয়েছিল, হুম, হুম। আওয়ামী লীগের মতোই অপরাধে দোষী ছিল ওরা। টাকা পাচার, অপশাসন, হুম, হুম। স্বৈরতন্ত্র, দুর্নীতি। দুর্নীতি, খুনোখুনি। ওই ২ গণঅভ্যুত্থানের শক্তি নির্বাচন হয়েছে, কিন্তু ওই পরাজিতদের নিষেধাজ্ঞা দেয়। আচ্ছা। এই সপ্তাহেও শ্রীলঙ্কায় রাজাপাকসার পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে হুম, হুম। দুর্নীতির জন্য। কিন্তু রাজাপাকসাদের দল, পদুজানা পেরামুনা, তাকে কিন্তু শ্রীলঙ্কায় নিষিদ্ধ করা হয়। আচ্ছা। তার মানে কি? আমাদের এখানে ডায়ালেক্টিক, মানে দ্বান্দ্বিক ব্যাপারটা বুঝতে হবে। অপরাধের বিচার হবে। হুম, আর রাজনৈতিক অধিকারটা পৃথক ব্যাপার। হুম, সে কারণে ২ দেশেই ওই গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি নির্বাচনেও ব্যাপকভাবে হুম, পরাজিত হুম, হয়েছে। হুম। মুশকিল হলো, আওয়ামী লীগকে তো জনগণের হাতে বিচার করার জন্য দেওয়াই হলো না। আচ্ছা। সচিবালয়ে বসে সিদ্ধান্ত নিলেন ইউনূস সাহেব, হুম, হুম। ইউনূস সরকার। এই সরকার এসে সেই বহাল ফাঁদে রাখলেন। বহাল রাখলেন। আমি বলব, এই যে সচিবালয় কেন্দ্রিক, জি। মানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, হুম, হুম। রাজনীতিতে এটা ঠিকভাবে খাটে না। কারো রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করার সোল এজেন্ট হলো জনগণ। জি। আপনি তো জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগই দিলেন না। সিদ্ধান্ত নিলে
সুযোগ দিলে আমরা বুঝতাম যে আওয়ামী লীগ টিকে থাকে কি থাকে না। এই সচিবালয়ে বসে আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সাংবাদিকদের কাছে, আমি কোট আনকোট পড়ছি, কোন কোন জায়গায় তাদের মানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, সে ব্যাপারে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। আরো কিছু বিষয় আছে তিনি বলেছেন, সেগুলো ফাঁস করতে চাই না। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু মহল অপতৎপরতায় লিপ্ত আছে, সেজন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় মন্ত্রী যে অপতৎপরতা বলেছেন সেটা মানে হলো বেআইনি তৎপরতা। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের পক্ষে মিছিল হচ্ছে, এটা তো আইনের দৃষ্টিতে সঠিক নয়, অবৈধ। তার মানে আবার গাজীপুরে মিছিল হয়েছে, সেখানে পুলিশ গিয়েছে, পুলিশকে আবার বলেছে যুবলীগের নেতাকর্মীরা যে সামনে আসলে মাইরা ফেলামু, মানে ওই তো, তার মানে আইনের দৃষ্টিতে অবৈধ কাজ করছে। তো আমি শুরু থেকে যেটা বলছি, এই আইনের দৃষ্টিতে দেখলে এই সমস্যাটার সমাধান পাওয়া কঠিন। এটা সমাজ এবং অতীত অভিজ্ঞতার আলোকে দেখার ব্যাপার। আওয়ামী লীগের দিক থেকেও এটা ভুল পদ্ধতি। কিন্তু আওয়ামী লীগের যে মানে এত পুরনো একটা দল, কিন্তু এভাবে ঠেলে মিছিল করে না, আমি বলছি 5 মিনিট 10 মিনিটের জন্য আসে, আবার না নিমিষের মধ্যে চলে যায়। এই জবরদস্তি করে তো রাজনৈতিকভাবে দাঁড়ানো যায় না। তাদের 15 বছরের শাসন সম্পর্কে জনগণের অভিমত তাদের শোনা উচিত, জনগণের সঙ্গে তাদের সংলাপে অবতীর্ণ হওয়া উচিত। তারা হয়তো বলতে পারে যে আমরা তো বিতাড়িত হয়ে গেছে, আমরা সংলাপ করার জন্যই তো আসতে চাই, করতে চাই, কিন্তু সেই আসার জন্য যে ওই 15 বছর সম্পর্কে তাদের একটা বক্তব্য এখনো দেশবাসী পায়নি। তাদের নিজেদের বক্তব্য কি, 800 মানুষ যে গণঅভ্যুত্থানে মারা গেল, তার আগে যে প্রচুর অনাচার হলো, গুম হলো, হত্যা হলো, অর্থ পাচার হলো, দেশের অর্থনীতি কাবু হয়ে গেল, সেগুলো সম্পর্কে এই দল তো এখনো জনগণের কাছে কোনো স্পষ্ট উত্তর দেয়নি, আনুষ্ঠানিকভাবে দেয়নি। হ্যাঁ, আনুষ্ঠানিক কথাই তো বলছি। দিয়েছে ফেসবুকে, না, ফেসবুক তো কোনো বিক্ষিপ্ত রাজনীতির প্রক্রিয়া না, রাজনীতির কিছু প্রক্রিয়া আছে। বক্তব্য রাখতে হবে, বিবৃতি দিতে হবে, বক্তব্যটা জানাতে হবে মানুষকে আনুষ্ঠানিক। শেখ হাসিনার কাছ থেকে আসে সেগুলো, শেখ হাসিনা বা তাদের পার্টি সেক্রেটারি স্বীকৃত নেতৃবৃন্দ থেকেও আসে, তার কাছ থেকে এগুলো তো আসতে হবে, জনগণের কাছে তো তাদের জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহির বাইরের প্রক্রিয়ায় হুট করে 4 জন 50 জনের একটা মিছিল হলেই সেটাকে তো রাজনীতি বলা যায় না। তাদের উপর যখন একটা নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়েছে যে এটা তো তাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এখানে জবরদস্তিমূলক ভাবে তো মানে রাজনীতিতে সফল হওয়া যাবে বলে মনে হয় না। জনগণের আবেগের একটা মীমাংসা তাদের করতে হবে, আবেগের উত্তর দিতে হবে। আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে চিঠি দেওয়া হয়েছে, 6টি জেলায় সেনা মোতায়েনের জন্য 9 দিনের জন্য সেনা মোতায়েন করা হবে। আমি আবার পড়ছি, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর। তার মানে এই এলাকায় আওয়ামী লীগের প্রাধান্য আছে, আওয়ামী লীগের জনসমর্থন ভালো, যে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকতে চায়, সেনাবাহিনী সেখানে মোতায়েন করতে চায়, তাই তো? দেখুন, আমরা ভেবেছি কি যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, দেশে গণতন্ত্র আবার হাঁটতে শুরু করেছে। এই যে আমরা ভাবি সবসময়, আমরা 90 এর পরও ভেবেছি যে গণতন্ত্র আবার এগোতে শুরু করলো। তো একটা গণতান্ত্রিক সমাজে যদি 2 মাসের মাথায় এতগুলো জেলায় সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হয়, এটা কিন্তু আমাদের রাজনীতির দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আজকে বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন, চীন সফর গেলেন কিন্তু মূলত অর্থনৈতিক সুযোগ সুবিধার আশায়, অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে। এটাই তো ভিতরের ব্যাপার। তো এখন রাজনীতিক এই বিদেশি বিনিয়োগ আসতে হলে একটা দেশে তো রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। দেখুন, শ্রীলঙ্কা কিন্তু ঠান্ডা, গণঅভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা চলছে। আপনার কি মনে হয় যে এই 6টি জেলায় যে পুলিশ আছে, আনসার আছে, এবং কোন কোন জায়গায় বিজিবিও থাকে, তো সেই ক্ষেত্রে এই নিয়মিত ফোর্স তারা কি তাদের প্রতি কি আস্থা নাই, যে কারণে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হলো? না, সরকার হয়তো আমি বলবো অতিরিক্ত উদ্বিগ্ন, আচ্ছা, বা যে কোনো মূল্যে যে কোনো কিছু যাতে মানে শান্ত রাখা যায়, সরকার সেই চেষ্টা করছে। মানে সরকার বিষয়টাকে মনে হয় যে সর্বোচ্চ
স্পর্শকাতরতার সঙ্গে নিয়েছে। দেখুন, সশস্ত্র বাহিনী মোতায়েন হলো প্রায় শেষ অস্ত্র। জি, জি। তো সরকার এত দ্রুত এই অবস্থায় চলে গেছে, এটা জনগণের দিক থেকে তো এটা আসলে আতঙ্কের যে হুম, একটা নতুন নির্বাচনের পর নতুন পার্লামেন্টের মধ্যে ২ অধিবেশন চলছে, হুম, হুম। বাজেট বিতর্ক চলছে, বাজেটটা পাসও হয়নি, প্রধানমন্ত্রী বিদেশ যাচ্ছেন বিনিয়োগের জন্য, অর্থনীতি ঠিক করার জন্য। এরকম সময়ে যদি আবার দেশে সেনা মোতায়েন করতে হয় এবং আপাতত ৯ দিনের জন্য, জি। এখন এটা কতদিন চলবে আমরা তো হুম, জানি না। তো এইটা আমি বলবো রাজনীতির জন্য, অর্থনীতির জন্য লক্ষণ হিসাবে খারাপ। এটা একটা আচ্ছা। এমন একটা বার্তা দিচ্ছে হুম, হুম। যে বার্তাটা বাংলাদেশ এখন পাইতে প্রস্তুত ছিল না আরকি। আমি বলবো এটা ছোটখাটো একটা রাজনৈতিক সংকটই তৈরি হয়ে গেল। আ আগামীকাল ১১ দলীয় ঐক্যজোট জামাত নেতৃত্বাধীন হুম, তারা রাজধানীর বিজয়নগরে হুম, তারা বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে। আওয়ামী লীগ আমলের যে অপশাসন, গুম, খুন, হত্যার প্রতিবাদে। হুম, তো তার মানে বিরোধী রাজনৈতিক যে দলগুলো আছে হুম। তারা কিন্তু ফোর্স হিসেবে মাঠে থাকছে। রাজনৈতিক ফোর্স হিসেবে। দেখুন, এই মাঠে থাকা মানে কি? আমি বলবো এতে উত্তেজনায় আরেকটু জ্বালানি জি। যোগানো আরকি। মানে আমরা মুহূর্তটাকে যদি অন্যভাবে দেখি, হুম, হুম। মুহূর্তটা তো বা একজন প্রধানমন্ত্রী ১ম বিদেশ সফর করছেন। জি। একটা নতুন সরকারের ১ম বিদেশ যাত্রা, হুম, এবং হুম। সবাই বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ। হুম, হুম। এটা স্বাভাবিক একটা বিদেশ যাত্রা নয়। কারণ এই সফরের সাথে, প্রধানমন্ত্রীর চীন সফরের সাথে আমাদের অর্থনীতিতে একটা সুদূরপ্রসারী পরিবর্তনের আশা করা হচ্ছে। যে পরিবর্তনটা জরুরি। জি। বা অর্থনীতিতে একটা নতুন ইতিবাচক হুম, হুম। কিছু যোগ করার ব্যাপার ছিল। এরকম সময়ে যদি নিষিদ্ধ আওয়ামী লীগ হুম, হুম। এর কারণে সেনা মোতায়েন করা হয়, আবার হুম। তাতে বাড়তি উত্তেজনা যোগ করার জন্য যদি বিরোধী দল ঢাকায় জনসভা ডাকে, তাহলে আমি বলব এখানে প্রধানমন্ত্রীর ওই যে শুভ চেষ্টাটাও কিন্তু একটু খাটো করা হলো। মানে দেশের এবং হুম, বিদেশেরও হুম। বাংলাদেশ সম্পর্কে মনোযোগটা গেল আচ্ছা। অস্থিরতার হুম, হুম। দিকে, মনোযোগটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্যোগের দিকে গেল না। আচ্ছা। আ এই আবারও একই কাছাকাছি প্রশ্ন আসে যে এইসব জেলাগুলোতে আর বিশেষ করে ঢাকায় যেহেতু ১৮,০০০ পুলিশ অতিরিক্ত মোতায়েন করা হবে। তার মানে রেগুলার যেই পুলিশ ডিউটি পালন করে হুম, তারা কি এই যে আওয়ামী লীগের যে ছোটখাটো মিছিলগুলো হয় ২০ জন, ১৫ জন, ১০ জন, ১২ জন বা হয়তো বেশিও হতে পারে। ঝটিকা মিছিল করে তারা একটু ভিডিও করে চলে যায়। এতে কি এত বেশি মানে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় আছে? দেখুন, বিষয়টা তো দুভাবে দেখা যায়। হুম, হুম। এটাতে আমরা তো আসলে বালুতে মাথা গুঁজে রাখলে তো হবে না। আচ্ছা। এই যে পুলিশ বাহিনী বা আমাদের যেকোনো বাহিনী, তারা তো এই সমাজেরই মানুষ। তাই না? এই সমাজেরই বিভিন্ন দলের সমর্থক আছে এইসব বাহিনীতে। এখন তাদেরকে যদি আমরা কোনো একটা বিশেষ দল, আপনি হুম, সেটা এক্স ওয়াই যে দলের সামনেই দাঁড় করিয়ে দেন। যে এই দলকে তুমি মোকাবেলা করো। মানে এই দলকে থামাও, এই দলকে হুম। পিটাও। এইটা পুলিশ বাহিনীর উপর মানসিকভাবে একটা চাপ। এই আচ্ছা। বাস্তবতা স্বীকার করতে হবে। জি, জি। তাই না? এখন এইটা একটা দিক। দ্বিতীয়ত কি আশা করতে পারি আমরা যে পুলিশ বাহিনী মারবে কাউকে? তাতে কি সমাজে ইতিবাচক একটা বার্তা যাবে? মানে সমাজে কি শান্তির দিকে আমরা এগোলাম? নাকি আমাদের অন্য কোনো পথে যাওয়া উচিত? আচ্ছা। মানে সমস্যাটা তো রাজনীতি। হুম, একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে আছে, সে মিছিল করছে, হুম। সে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। আমি পুলিশকে কি বলব, যাও একে গুলি করে আসো। তাই সেই পুলিশের জন্য তো এটা একটা বিরাট মানসিক চাপ। বিগত সরকার তাই করেছে পুলিশ জি, জি। বাহিনীকে দিয়ে। ৫ই আম আগস্টের পর থেকে পুলিশের উপর তো না, আসলে ৫ই নানানভাবে আগস্টের আগে আগে তো ছিলই। ১৫ বছর আমরা তো আওয়ামী লীগ সরকারের হুম, হুম। এটার জন্যই নিন্দা করি যে বিভিন্ন বাহিনীকে তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। জি, আমি বলতে চাচ্ছি যে ৫ অগাস্টের পরে হুম, পুলিশ বাহিনীর উপর দিয়ে তো ঝড় গেছে। হুম, থানায় আক্রমণ হয়েছে, হুম। লুট হয়েছে, পুলিশকে নানানভাবে হেয় করা হয়েছে। বলা হতো যে তাদের যে মানসিকভাবে তাদেরকে বিকলাঙ্গ করে দেয়া হয়েছে। দেখুন, পুলিশ বাহিনী এই অবস্থা থেকে নিষ্কৃতি চায়। আচ্ছা। এই যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমি একটু ব্যাখ্যা করতে চাই। পুলিশ বাহিনী দাবি করেছিল যে এই বাহিনীর সংস্কার করা হোক। আমাদের উপর রাজনৈতিক চাপ অপসারণ করা হোক। আমরা একটা স্বাধীন বাহিনী হিসেবে কাজ করতে চাই। আমাদের উপর যে দায়িত্ব সেটা। তো সেইটা কিন্তু সেই পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে একটু আলোচনা হয়নি। হুম। তার একটা কিছুও বাস্তবায়ন করা হয়নি। তো এখনো কিন্তু সেইটা হয়নি। এখনো পুলিশ বাহিনীর উপর তো রাজনৈতিক জি। সরকারেরই নিয়ন্ত্রণ। হুম, হুম। এখন যেহেতু বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আছে,
বিএনপি ক্ষমতা আছে, সরকার বিএনপি চালাচ্ছে, পুলিশ বাহিনীর উপর বিএনপির প্রভাব থাকবে, পুলিশ বাহিনীকে বিএনপির কথা শুনতে হবে, এই সরকারের কথা শুনতে হবে। আমাদের দেশে বাহিনীর সাথে সরকারের সম্পর্কটা তো এরকম, এটা একটা কলোনিয়াল সিস্টেম। ব্রিটিশরাও এই জন্য পুলিশ বাহিনী বানিয়েছিল, পাকিস্তান আমলে এভাবে ছিল, বাংলাদেশ আমলে এভাবে আছে। তো পুলিশ বাহিনীকে কিন্তু আমরা স্বাধীনতা দেই নাই, স্বায়ত্তশাসন দেই নাই, তাকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে চাই না আমরা। যখন যেই সরকার আসবে সেই সরকারের কথা শুনতে হবে তাকে, এইটাকে আমরা বলেছি দায়িত্ব পালন। এখন পুলিশ বাহিনীর দায়িত্ব পালন হবে কিভাবে? যদি বিএনপির কথা মতো এই নিষিদ্ধ আওয়ামী লীগের বেআইনি তৎপরতা বন্ধ করে। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো এতে কি আমরা আমাদের মূল যে লক্ষ্য, বড় লক্ষ্য, দেশে শান্তি স্থিতিশীলতা, সেগুলো এগোতে পারবো কিনা, পারলাম কিনা, এইভাবে 55 বছরে পেরেছি কিনা? আজকে সকালে এবং দুপুরে কুষ্টিয়ায় ছাত্রলীগ এবং যুবলীগ ঝটিকা মিছিল করেছে। এর প্রতিবাদে বিকেলে ছাত্রদল ও যুবদল তারা হুঁশিয়ারি দিয়েছে। এদিকে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে 14 জনকে গ্রেফতার করেছে শেরেবাংলানগর ও শেরেবাংলানগর থানা পুলিশ। তারা বলেছে যে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলের প্রস্তুতি তারা নিচ্ছিলেন। তো সারা দেশে বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আসছে গণমাধ্যমে যে বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন মিছিল করার চেষ্টা চালাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, কোথাও করছে। তো এই রাজনৈতিক দল এবং সংগঠনগুলোর রাজনৈতিক ভবিষ্যৎ কি? কোন রাজনীতি? আওয়ামী লীগ এবং তাদের আমি তো বলেছি যে আওয়ামী লীগ, দেখুন, রাজনীতি, যে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ, রাজনৈতিক আদর্শের ভবিষ্যৎ তো দাঁড়ায় দুটো ব্যাপার। একটা হলো সে সমাজের প্রত্যাশা পূরণ করতে পারছে কিনা, দ্বিতীয়ত তার নৈতিক ভিত্তি কি। আওয়ামী লীগের নৈতিক ভিত্তি গভীর চ্যালেঞ্জে আছে, কারণ তার বিগত ভূমিকার জন্য। কিন্তু সে আবার একই সঙ্গে একটা রাজনৈতিক সংকট তৈরি করে ফেলেছে 3 মাসের ভিতর, যেখানে বিএনপি, বিরোধী দল সহ সব দল আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে, নিয়ন্ত্রণে রাখার পক্ষে। কিন্তু এখন তাদের তৎপরতা, রাজনৈতিক তৎপরতা, প্রশাসনিক তৎপরতা দেখে মনে হচ্ছে, এবং পাল্টাপাল্টি মিছিল, সমাবেশ, প্রস্তুতি, মিছিল ঠেকানোর প্রস্তুতি, উত্তেজনা এবং সংবাদপত্রের সৃষ্ট উত্তেজনা দেখে মনে হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগই তো একটা সফল কাণ্ড ঘটিয়ে ফেলেছে, যে একটা অস্থিরতা তৈরি করে একটা রাজনৈতিক সংকট তৈরি করতে পেরেছে। না হলে এত সেনা মোতায়েন কেন, এত উত্তেজনা কেন? সরকারের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হয় সেটা? সরকার বডি ল্যাঙ্গুয়েজ মানে কি, প্রশাসনিক ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। সেটা হলো 18,000 পুলিশ মোতায়েন করা হচ্ছে একটা বিশেষ উপলক্ষে, এটা তো একটা সংকটেরই চিহ্ন বা সংকট মোকাবেলার প্রস্তুতি। তার মানে সংকট মোকাবেলা করা হচ্ছে, সংকট আছে বলেই তো। তার মানে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থা নিয়েছে। না, আমি বলবো সতর্ক অবস্থা নিয়েছে, কিন্তু পদ্ধতিটা অন্যরকমও হতে পারত। আমি এখানে ব্যাখ্যা করতে চাই। দেখুন, বেশি দিন তো হয়নি, 12 ফেব্রুয়ারি সেদিনের ব্যাপার। সেই নির্বাচনী প্রচারকালে বিএনপি যে নির্বাচনী ইশতেহার দিয়েছে, সেখানে কিন্তু এই সমস্যাটার উল্লেখ ছিল। বিএনপি অন্যভাবে বলেছিল আমরা একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন উদ্যোগ নেব। তো এইটা মানে ওইটাই ছিল, তার মানে তারেক রহমানের দল সঠিকভাবেই একটা সমস্যার মানে অনুমান করেছিল নির্বাচনের আগে। হ্যাঁ, নির্বাচনের আগে। এবং নির্বাচনের পরে কি হলো? না, আমি বলছি নির্বাচনের আগে অনুমান করেছিল এবং একটা সমাধানেরও ইঙ্গিত দিয়েছে। তো সমাধানের ওই জায়গাটা ধরে এগোতে হবে, সেখানেই সমাধান। নির্বাচনের পরে আমরা এই উদ্যোগ দেখলাম না কেন? সেটাই আমারও সেটাই প্রশ্ন, যে হয়তো সময় পায়নি, হয়তো মাত্র 2-3 মাস গিয়েছে, সময় তো আছে। কিন্তু এই মুহূর্তে এবার হয়তো আমরা পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করে পার হলাম, কিন্তু আলটিমেটলি এই সমস্যার সমাধান মোকাবেলা করতে হলে বাংলাদেশকে যদি এই ধরনের পাল্টাপাল্টি রাজনীতি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা বা প্রতিশোধের চক্র থেকে বের করতে হয়, তাহলে কিন্তু ওই রিকনসিলিয়েশন, ট্রুথ, মানে এটা একই সাথে ফৌজদারি অপরাধের বিচার হবে, আবার রাজনৈতিক অধিকারের চর্চার একটা গাইডলাইন সমাজে থাকতে হবে, এবং সেই অনুযায়ী সবাই রাজনৈতিক অধিকারের চর্চা করতে পারবে। এইসব বিষয়ে জাতীয় ঐক্যমত সংলাপ দরকার। রাজনীতির আরেকটি খবর আপনাকে দিতে চাই। গতকাল রাতে শাহবাগে ছাত্র শিবিরের
পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। সেখানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তিনি বলেছেন যে খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ দেশ ছাড়া করবে। কারণ কি, গাইবান্ধায় যে ছাত্র শিবির নেতা সাইফুল্লাহকে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে এই মিছিল করা হয়েছে। ছাত্র শিবিরের দাবি যে এই হত্যার পেছনে বিএনপি জড়িত। আমি এই ঘটনা সম্পর্কে আমার নিজের কোনো অনুসন্ধান নেই। যদি ওইখানে কোনো খুনের ঘটনা হয়, এটা তো অবশ্যই গণমাধ্যমে এসেছে। হ্যাঁ, তদন্ত হতে হবে, বিচার হতে হবে। অবশ্যই একজন রাজনৈতিক হত্যাকাণ্ড চলতে দেওয়া যায় না। মানে অস্থিরতা শুরু হয় এই রাজনৈতিক হত্যাকাণ্ড দিয়ে। বিএনপি 210 আসন পেয়েছে। এর মানে এই না যে জামাত ইসলামের কর্মীদের উপর চড়াও হতে হবে। তাদের বিরোধী দল হিসেবে, এমনকি পার্লামেন্টে না থাকলেও যে কোনো ছোট দলগুলোরও রাজনীতি করার অধিকার আছে। দেখুন, এই যে আমরা 55 বছর পরেও আমাদের সকল দলের ভিতর একটা ঐক্যমত হলো না যে অপরকে রাজনীতি করতে দিতে হবে, রাজনৈতিক দলকে তার কাজ চালাতে দিতে হবে। এই যে এই খুনের মানে হত্যার মধ্য দিয়ে তাকে মোকাবেলা, লাঠি বন্দুক দিয়ে মোকাবেলা, এইটা কিন্তু কেউ সুখে থাকতে পারবে না। আরেকটি বিষয়, যেই পুলিশের কাছে মানুষ আশ্রয় চায়, যেই পুলিশের কাছে মানুষ নিরাপত্তা চায়, সেই গোয়েন্দা পুলিশের কাছে ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মী প্রান্ত, তার পরিবারের দাবি যে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। পুলিশ বলছে যে সে অসুস্থ হয়ে মারা যায়। যদিও গোয়েন্দা পুলিশের হেফাজতে ছিল। এই ঘটনার প্রতিবাদে আজকে ফরিদপুরের মধুখালীতে বেশ কয়েক ঘন্টা স্থানীয় লোকজন এবং নিহতের পরিবার, আত্মীয়স্বজন তারা মহাসড়ক অবরোধ করে রাখে। আমাদের প্রথম আলোর পত্রিকার নিউজ বলছে যে বেলা 11:15 থেকে বেলা 3:15 পর্যন্ত ফরিদপুরের মধুখালী পৌরসভার ঢাকা খুলনা মহাসড়কের পাশে এই যে পেঁয়াজখালী মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও পশ্চিম গোন্দারদিয়া মহল্লা এলাকায় এই অবরোধ ঘটে। এই মজার বিষয় হচ্ছে যে এই যখন অবরোধ হয় তখন বিএনপির 3 জন নেতা সেখানে যান। তারা এই ঘটনাটাকে হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন এবং দোষী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। দেখুন, এই যে আমরা 20-30 মিনিট আলাপ করলাম, দেশে যত অনাচার বা সংকট, সবই কিন্তু মানে উপর মহলের সংকট। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, পুলিশ, তাদের তৈরি সংকট। সাধারণ জনগণের দিক থেকে মানুষ কিন্তু অনেক সংকটে আছে। মূল্যস্ফীতি অনেক, রুটি রুজির সংগ্রাম, দ্রব্যমূল্য বাড়ছে, কর্মসংস্থান নাই, বেকারত্ব, সেগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষ সমাজে বিশৃঙ্খলা করছে না, রাস্তা অবরোধ করছে না। মানে সমাজে অনিশ্চয়তা, সংকট এবং এই যে অবরোধের মতো ঘটনাগুলো ঘটতেছে কিন্তু কখনো কোনো না কোনোভাবে রাজনীতি ও প্রশাসনের সূত্রে। আজকে দুর্ভাগ্যের ব্যাপার, আওয়ামী লীগ শাসনামলে এই ধরনের মানে রিমান্ডে মানুষ মারা যেত, কারাগারে মানুষ মারা যেত, পুলিশ হেফাজতে মারা যেত, বিনা বিচারে গুম হতো, তারা সেগুলোর কোনো জবাবদিহি করতো না। অন্তর্বর্তী সরকার এসে একটা আইন করেছিল যে মানবাধিকার কমিশন স্বাধীনভাবে এগুলোর তদন্ত করতে পারবে এই ধরনের ঘটনা। বিএনপি সেই আইনটা কিন্তু বাস্তবায়ন করলো না। এখন সব ঘটনারই কি পুনরাবৃত্তি হচ্ছে? আমি তো বলবো ওই ধারাবাহিকতা এগুলো শুরু হয়ে গেছে আবার। গতকাল ফরিদপুরে পুলিশ বলেছে যে প্রান্তর কাছে মাদক পাওয়া গিয়েছে। এখন যাই হোক, প্রশ্ন হলো যদি নিষিদ্ধ সংগঠনের কারো কাছে যদি মাদকও পাওয়া যায়, তারও তো ন্যায় বিচার পাওয়ার অধিকার। না, অবশ্যই। আর পুলিশ হেফাজতে কেউ মারা গেলে তার জন্য পুলিশকে তো জবাবদিহি করতে হবে। এখন ঘটনার তদন্তের দায়িত্ব কার? দেখা যাবে পুলিশই তদন্ত করছে। তার মানে স্বাধীন তদন্তের আইনি কাঠামোটাই আমরা করতে পারলাম না, যেটা আগের সরকারও করেনি, এই সরকারও করলো না। আমি আশ্চর্য হব না যদি কোনো এক কালে 5 বছর 10 বছর পরে বিএনপি একজন কর্মীও এইভাবে নিহত হয়। তার মানে এই প্রক্রিয়া, এই যে নষ্ট প্রক্রিয়া থেকে আমরা বেরোতে পারছি না। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। চটজলদি যদি আপনি 30 সেকেন্ডে বলেন যে এখন আমাদের কি ভয়ের বা আতঙ্কের কোনো কারণ আছে কিনা? অবশ্যই আমাদের তো মানে সরকার যেসব উদ্যোগ নিয়েছে গত আগামী 2-3 দিনের জন্য, 9 দিনের জন্য, হ্যাঁ, পুলিশ মোতায়েন, সেনাবাহিনী মোতায়েন, বিরোধী দল জনসভা করছে। এই পরিস্থিতিতে যে কোনো অঘটন ঘটলে তো সেইটার রেশ আরো চলতে থাকবে। তার মানে নাগরিক হিসাবে তো আমাদের আতঙ্কিত হওয়ার কারণ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ আছে।
আবার এই মুহূর্তে আরেকটা বড় উদ্বিগ্নের আমাদের বিদেশি বন্ধুরাও, যারা হয়তো ভেবেছে নির্বাচনের পর এখানে এসে বিনিয়োগ করবে, অর্থনৈতিক কাজে যুক্ত হবে, তাদের জন্য এটা উদ্বেগের ব্যাপার। সামগ্রিকভাবে তো এটা একটা খারাপ বার্তা। অসংখ্য ধন্যবাদ। আমাদের আশাবাদ থাকবে যে এই অস্থিরতা, এই আতঙ্ক, এই উৎকণ্ঠা কেটে আবার দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। রাজনৈতিকভাবেই সমস্যার সমাধান হোক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজের সঙ্গে। আমরা আলাপ করছিলাম অস্থিরতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত। এই অনুষ্ঠানটি দেখা যাবে প্রথম আলো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং প্রথম আলো online.com এ। আজ যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।